এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গবেষণার প্রধান গবেষক এবং একমাত্র সোসাইটির পরিচালক অধ্যাপক ডক্টর নীলা রঞ্জন বিশ্বাসকে। তিনি আমাদের সামনে তুলে ধরবেন গবেষণার মূল ফলাফল, বিশ্লেষণ এবং সুপারিশসমূহ। ধন্যবাদ উপস্থিত সুধী। আমরা লিডো এবং একমাত্রা সোসাইটি থেকে সম্মিলিতভাবে এই গবেষণাটা শুরু করি গত বছরের শেষের দিকে, যে আলোচনাটা শুরু হয় আর কি, তার একটা প্রেজেন্টেশন যে আমরা কি পেলাম এই পর্যায়ে এসে আপনাদের সামনে এখানে আমরা এটা শেয়ার করব। এখানে একমাত্রা এবং লিডোর সকলে উপস্থিত আছেন যারা এই গবেষণাটার সাথে সংযুক্ত। আমার নাম নিলয় রঞ্জন বিশ্বাস, আমি একমাত্রার গবেষণার জায়গাটা দেখি, পরিচালক, এবং একই সাথে আমি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমরা একসাথে যখন একমাত্রা সোসাইটি শুরু করি, মূলত এই যে এরিয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে গুলিস্তান আমরা বলছি, যেখানে অবহেলিত শিশুরা রাস্তায় থাকেন, তাদেরকে শিক্ষা প্রদান করার মাধ্যমে আমরা এই যাত্রাটা শুরু করি এবং এই বিগত সময় ধরে বিভিন্ন ধরনের সেবা প্রদান করার সাথে সাথে আমরা একই সাথে গবেষণা এবং অ্যাডভোকেসির জায়গাটাকেও প্রমোট করার চেষ্টা করেছি। আমরা এই বছরেরই প্রথম দিকে মানসিক স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবহেলিত শিশুদের ওপরে এবং যে সংগঠনগুলো আমাদের কাজ করছে, পার্টনার অর্গানাইজেশনগুলো, তারা কিভাবে এই জায়গাটায় তাদের কেয়ার গিভারদের আরও ক্যাপাসিটি ডেভেলপ করতে পারে সেই বিষয়ে একটা গবেষণা করেছিলাম জাপানের টয়োটা ফাউন্ডেশনের সহায়তায়। একইভাবে এই গবেষণাটা করার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছে গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন, আমরা JFC বলে থাকি। আমাদের মূল লক্ষ্য ছিল, এবং আমার মনে আছে একেবারে প্রারম্ভিক আলোচনা গত বছর এই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে, যেখানে একমাত্রা এবং লিডো এবং আরও অনেক সংগঠন মিলে যখন এই আন্দোলন চলার সময়তে রাস্তায় শিশুদের কী অবস্থা হয়েছিল তার একটা প্রারম্ভিক চিত্র পাওয়া যায়, এবং এটা পত্রিকাতে বহুভাবে এটা রিপোর্ট হয়েছে। তো ওই সময় থেকে আমরা মনে করছিলাম যে আমাদের একটা মানে একেবারে ফুল স্কেল, অনেক লার্জ স্কেল গবেষণা করার সামর্থ্য না থাকলেও ছোট আকারে একটা গবেষণা করে চিত্রটা সম্পর্কে যদি একটি ধারণা পাওয়া যায়, সেই কাজটা করার চেষ্টা করা। সুতরাং এই কথাগুলোই আমরা মূলত প্রারম্ভিকায় বা ইন্ট্রোডাকশনে বলার চেষ্টা করছি, হচ্ছে যে কেন বা র্যাশনালটা কী ছিল এই গবেষণাটা করার। কারণ আমরা পরবর্তীতে যখন দেখেছি যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে যখন যে রিপোর্টটা এসছে জুলাই আগস্ট আপরাইজিংয়ের ওপরে, সেখানেও যে সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে, তাতেও কিন্তু এটা অ্যাকনলেজ করা হয়েছে যে একটা গুরুত্বপূর্ণ অংশ এই যারা আহত এবং নিহত হয়েছেন তারা হচ্ছে গিয়ে শিশুরা, এবং এই শিশুদের মধ্যে অবশ্য এক্স্যাক্টলি সেই ক্যাটাগরিটা আমরা ঠিক জানি না যে কতজন শিশু রয়েছে যারা রাস্তায় বসবাস করেন, যাদের পরিচয় নিয়ে সংকট রয়েছে, পরিবারের না। আমরা যেটা চেষ্টা করেছি এই গবেষণায় মূলত সেটা হচ্ছে যে আমরা সকলে জানি যে আসলে জুলাই আগস্টের যে প্রোটেস্ট টাইম লাইনটায় এই সময়কালটা হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে 1.5 মাস বা মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়, কিন্তু আমরা এটা জানি যে এর যে কি বলা হয় আন্দোলনের সূত্রপাত, যেটা 2018 বা তৎপরবর্তী সময় থেকে হয়েছিল। এবং আমরা এটাও জানি যে ঢাকা শহরের যে জায়গাগুলোতে অবহেলিত মানুষ বা পার্টিকুলারলি শিশুরা থাকেন, সেই জায়গাগুলো কিন্তু আন্দোলনেরও একটা কেন্দ্রবিন্দু, এটাও আমাদের বোঝার বিষয়। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে প্রচুর পরিমাণে রাস্তায় অবস্থান করা এবং বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত শিশুরা রয়েছে, আমরা যদি চিন্তা করি যে গুলিস্তান এরিয়া, যে জায়গাগুলোতে আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা যদি চিন্তা করি যে নতুন বাজার থেকে শুরু করে ঢাকার ওই দিকটা, সেই জায়গাগুলো, তো আন্দোলনের কেন্দ্রবিন্দু যেহেতু রাস্তায় ছিল এবং রাস্তায় বসবাসকারী শিশুর সংখ্যাও ওই এলাকায় খুব গুরুত্বপূর্ণ ছিল। সো এই জায়গাটাকে আমরা চিন্তা করেছি যে আমাদের এই গবেষণার আপাত যে আমরা শুরু করছি একটা প্রারম্ভিক অবস্থায়, ঢাকায় এর কনসেন্ট্রেশনটা রাখা উচিত, এবং ঢাকাতে আমরা কোন জায়গাগুলোতে শিশুদের কাছে পৌঁছে জিজ্ঞেস করতে পারি যে জুলাই এবং অগস্ট 2024-এ তাদের অবস্থান সেই জায়গাটায় কী ছিল, তারা কিভাবে যুক্ত হয়েছিল, বা স্বচ্ছায় বা তারা কি ফোর্সফুলি যুক্ত হয়েছিল কিনা, বা তারা যে আহত হয়েছে বা যে ধরনের সংঘর্ষের শিকার হয়েছে তার পরবর্তী অবস্থায় তাদের জীবনধারায় এই জায়গাটার প্রভাব কতখানি ছিল, অর্থাৎ সেটা শারীরিক বলি বা মানসিক বলি, সেই জায়গাটায়। তো এটা ছিল হচ্ছে যে আমাদের মূলত, আমরা যদি দেখার চেষ্টা করি যে কেন আমরা এই গবেষণাটা শুরু করলাম, এটার র্যাশনাল কী ছিল। আপনারা সকলেই জানেন যে গবেষণার একটা নির্দিষ্ট পদ্ধতি ফলো করা হয়, যে পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আমরা
এর মধ্যে এই জায়গাটা নিয়ে কী ধরনের তথ্য রয়েছে এই গবেষণায় আমাদের অংশটুকুতে যাওয়ার আগে সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করি। এবং আমরা পার্টিকুলারলি খোঁজার চেষ্টা করলাম যে এইখানটাতে কি বলা হয় এক্স্যাক্টলি জুলাই আগস্টের পরে নন একাডেমিক বা পপুলার আমরা বলি যে পত্রিকাগুলোতে বা বিভিন্ন অর্গানাইজেশনের রিপোর্টগুলোতে যে ধরনের তথ্য এসছে শিশুদের উপরে কী ধরনের কি বলা হয় যে শিশুরা কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গেছে সেই জায়গাটা এক্স্যাক্টলি শিশুদেরকে ফোকাস করে তথ্য পাওয়াটা খুব মুশকিল। কারণ সাধারণভাবে আমরা বুঝতে পেরেছি যে জুলাই আগস্টে একটা বড় অংশে যেহেতু যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্ররা জড়িত ছিল, শিশুরা মনে হয়েছে যে কিছুটা বোধহয় অবহেলিত কিনা তথ্যের দিক থেকে, যে তাদের উপরে মানে যে আঘাতটা এসছে। বিশেষ করে আমরা যখন দেখব যে কিছু কিছু রিপোর্ট অবশ্য রয়েছে যেখানে বলা হচ্ছে যে পুলিশের যে আক্রমণ তারা ফেস করেছে বিশেষ করে রাস্তায় এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, সেটাও বেশ গুরুত্বপূর্ণ ছিল। যেরকম আমরা দেখছি যে মানে ফ্যাটালিটিস বা আমরা যদি আঘাতের চিত্রগুলো দেখার চেষ্টা করি, ইউএনএইচসিআরের যে OHCHR অর্থাৎ জাতিসংঘের যে রিপোর্টটা ছিল 2025-এ যেটা বের হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রায় 1400 টোটাল আমরা জানি যে এই মৃত্যু সংখ্যা, এটা কিন্তু জাতিসংঘের রিপোর্টে রয়েছে, ওয়াইডলি সাইটেড। তার মধ্যে থেকে তারা বলার চেষ্টা করছেন যে 12% এই 1400-র মধ্যে রয়েছে হচ্ছে অ্যাকচুয়ালি শিশুরা, অ্যাপ্রক্সিমেটলি 168 চিলড্রেন। 12% সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, এটা আমাদের একটু বোঝা উচিত। এবং তার সাথে যদিও এই 12%-এর মধ্যে কতজন শিশু পরিবারের বাইরে বা রাস্তায় বসবাস করছে, পরিচয় সংকটে রয়েছে, সেই ক্যাটাগরাইজেশনটা এই জায়গাটাই ছিল না। এটা একটা আমাদের সাজেশনও থাকবে যে ভবিষ্যতে হয়তো বা এইভাবে, কারণ ওই ধরনের একটা গবেষণা করার ক্ষেত্রে যে পরিমাণ রিসোর্সেস দরকার সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এখানে এগিয়ে আসা দরকার হবে যে আসলে সত্যিকার অর্থে এবং যে এনজিওরা কাজ করছে আমরা তাদেরকে সাথে নিয়ে এই জিনিসটা করা যেতে পারে। এর পরের জায়গাটা যেরকম আমরা দেখছি যে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক এভিডেন্স থেকেও দেখা যায় যে শিশুরা ঢাকা মেডিকেলে জুলাই আগস্টের সময়তে আহত হয়ে বা নিহত অবস্থায় গিয়েছিলেন, তাদের যে আঘাতের চিহ্ন বা যেই ধরনের ফরেন্সিক এভিডেন্স সেই জায়গাটায় পাওয়া গিয়েছিল, তাতে করে বোঝা যায় যে ওই সময় সংঘটিত হওয়া সংঘর্ষে তারা খুবই গুরুত্বপূর্ণভাবে এবং একেবারে অনেকটা ফ্রন্ট লাইনার অবস্থায় তারা ছিলেন, যে কারণে তাদের আঘাতের ফরেন্সিক এভিডেন্সগুলো এই জায়গাটাকে অনেকটা নির্দেশ করে। ইনজুরির কনটেক্সটেও দেখা যাচ্ছে যে বেশ সিগনিফিকেন্ট ইনজুরি শিশুদের ক্ষেত্রে পাওয়া গিয়েছিল এবং তাদের একটা বড় অংশ কিন্তু রাস্তায় অবস্থান করা শিশুরা। অর্থাৎ এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের গবেষণার মধ্যে আমরা আসলে যখন দেখলাম যে শিশুদের সাথে আমরা কথা বলেছি, তারাও এটা স্বীকার করেছেন যে তারা অনেকটা স্বেচ্ছায় বা অনিচ্ছায় বা ওই আবহ বা ওই যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের কারণে তারা যে এই জায়গাটাতে অংশগ্রহণ করেছেন এবং ইনজুরি শিকার হয়েছেন। যেরকম যেটা প্রথম আলোর একটা রিপোর্টে বলা হচ্ছে যে আই ইনজুরিজ ফ্রম মেটাল প্যালেটস, প্রায় 506টা ইনজুরি ঢাকা মেডিকেল কলেজে সেই সময়টা জুলাই আগস্টের সময়ে কিন্তু সেখানটাতে যায়। এবং সিঙ্গেল কেস স্টাডি প্রচুর রয়েছে যে অল্প বয়সের শিশু যারা পরবর্তীতে চোখ হারিয়েছে বা কোনো অঙ্গহানি হয়েছে, এই ধরনের প্রচুর কেস কিন্তু পত্রিকাতেও রিপোর্টেড হয়েছে। সো ডিটেনশন এবং ইনস্টিটিউশনাল ভায়োলেন্স, অর্থাৎ কী পরিমাণ শিশু পুলিশের কাছে বা র্যাবের কাছে বা ওই সময়টাতে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের দ্বারা ধৃত হয়েছে, ডিটেনশনে ছিল, এই সংখ্যাটাও আমরা দেখি যে ইউএনের রিপোর্টে প্রায় 11,700-র মতো একটা সংখ্যা বলা হচ্ছে। এবং এখানে যেমন একটা ইন্টারেস্টিং কেস স্টাডি রয়েছে কারণ বাজারে, যেখানে একসাথে 43 জন রাস্তায় বসবাসকারী অবহেলিত শিশুকে পুলিশ ধরে নিয়ে যায় পিকেটার মনে করে বা ওই আন্দোলনের মধ্যে অংশগ্রহণকারী মনে করে, যারা পরবর্তীতে আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টে 24শে ডিসেম্বরে যে রিপোর্টটা আসে সেখানে বলা হচ্ছে যে তাদের সকলের শরীরেই কম বেশি বিভিন্ন ধরনের ইনজুরির চিহ্ন সেখানে পাওয়া যায়। ইউনিসেফের রিপোর্টেও বলা হয়েছিল এরপরে যে যারা আনএকম্পানিড মাইনার্স, অর্থাৎ আমরা রাস্তায় অবস্থিত শিশুদের কথা বলি, যাদের গার্জিয়ান বা অভিভাবক নেই, এরা একটা বড় সংখ্যায় প্রোটেস্টে অংশগ্রহণ করেছে এবং তারা সেখানে আহত হয়েছে বা সংঘর্ষের দ্বারা প্রভাবিত
হওয়ার চেষ্টা করেছে আর কি। সো এইগুলো আমরা দেখছিলাম হচ্ছে গিয়ে যে বিভিন্ন ধরনের লিটারেচার এক্সিস্টিং স্টাডি যে গবেষণাগুলো রয়েছে বা পত্রিকার যে রিপোর্টগুলো রয়েছে তারা কি করে এই চিত্রটাকে হাইলাইট করার চেষ্টা করছে। এখন আমরা কিভাবে গবেষণাটা শুরু করলাম, আমরা মূলত একটা কোয়ালিটেটিভ স্টাডি করেছি। এটা প্রথমে আমরা একটু বলে নিতে চাই যে এটা একটা যেহেতু অনেক বড় স্যাম্পল সাইজ স্টাডি না, আমরা একেবারে যদি চিন্তা করি যে ঢাকা শহরে পথশিশুর সংখ্যা, এই সংখ্যাটা নিয়ে যদিও বিতর্ক রয়েছে, বাট আমরা ধরি যে প্রায় 4 লাখের উপরে, সেখানে যদি একটা একদম স্ট্রাকচারালি সায়েন্টিফিক স্যাম্পল সাইজ মেনটেন করে সার্ভে করি, তো প্রায় মানে অ্যাটলিস্ট 500-র মতো শিশুর সাথে সার্ভে করা প্রয়োজন। যেহেতু আমাদের এখানে রিসোর্সেসের ঘাটতি ছিল, সময়ের একটা বিষয় ছিল, আমরা একটা এক্সপ্লোরেটরি, গবেষণার ভাষায় বলি যে এক ধরনের কি বলা হয় যে একটা প্রারম্ভিক গবেষণা আমরা করার চেষ্টা করেছি, স্বল্প সংখ্যক এবং পারপাসিভলি সিলেক্টেড, এটাও র্যান্ডমলি না যে আমরা যাকে পেলাম তাকে ধরলাম না। আমরা একটু চেষ্টা করে সেই ধরনের শিশুদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যারা খুব গুরুত্বপূর্ণ ঢাকার খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান করে এবং তারা ওই সময়টায় তাদের অংশগ্রহণের প্রকৃতি কী ছিল, তারা কি অংশগ্রহণ করেছিল কিনা, আহত হয়েছিল কিনা, বা তারা কাউকে দেখেছে কিনা নিহত হতে। সো এই ধরনের বিষয়গুলো সম্পর্কে যারা কথা বলতে পারবে, এই ধরনের 70টি শিশুর সাথে আমরা লিডো এবং একমাত্রার গবেষকরা মিলে আমরা তাদের সাথে ইনডেপথ ইন্টারভিউ বলি বা কেস স্টাডি বলি, এটা করার চেষ্টা করেছি। সুতরাং আমরা মোহাম্মদপুর, বসিলা এবং ধানমন্ডি, উত্তরা এয়ারপোর্ট এলাকা, আপনারা জানেন যে এই জায়গাগুলোতেও একটা ভালো কনসেন্ট্রেশন রয়েছে, অবহেলিত শিশুরা রাস্তায় বসবাস করে, গুলিস্তান, ঢাকা ইউনিভার্সিটি, পুরনো ঢাকা, রামপুরা, বাড্ডা এবং খিলকা, এবং গাবতলী এবং মিরপুর মাজার। তো আমরা ঢাকা শহরের যে মেইন জায়গাগুলো রয়েছে যেখানে শিশুরা রাস্তায় অবস্থান করে, আমরা দেখি, নিজেরাও দেখি বিভিন্ন সময় জায়গাগুলোতে গেলে আমরা সেই জায়গাগুলোতে করার চেষ্টা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যে পুরুষ এবং নারী শিশু দুজনকেই রাখার, যদিও আমরা সেখানকার রাস্তার যে বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা বলতে পারি যে পুরুষ শিশুর সংখ্যা কিছুটা বেশি, কিন্তু আমরা যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে যাতে করে আমাদের এই জায়গাগুলোতে একটা জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি, একই সাথে আমাদের জেন্ডার ডাইভার্সিটি, এই জিনিসগুলো, অর্থাৎ যদিও ছোট স্যাম্পল সাইজ, অর্থাৎ এর যে অসুবিধাটা হচ্ছে গিয়ে যে, এবং বিশেষ করে যারা এখানে গবেষণা কাজ করেন আপনারা সকলে জানেন, বা যারা বিশেষ করে সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারাও জানেন যে আমরা যদিও পার্সেন্টেজ দিয়ে রেজাল্টটা দেখাচ্ছি, কিন্তু অল্প স্যাম্পল সাইজ হওয়ার কারণে আমরা খুব জোর গলায় এটা হয়তো বলতে পারবো না যে এই ফাইন্ডিংসটা একেবারে জাতীয় পর্যায়ে একইভাবে প্রযোজ্য। কিন্তু পরবর্তী একটা বড় স্যাম্পল সাইজ স্টাডি করার ক্ষেত্রে আমাদের এই স্টাডির গবেষণাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা সেই সকল শিশুদের সাথে কথা বলেছি পারপাসিভলি সিলেক্ট করে, যারা এই অভিজ্ঞতাটা ভালোভাবে শেয়ার করতে পেরেছে এবং তারা সমস্যাগুলো নিয়ে এবং রেকমেন্ডেশনগুলো নিয়ে কথা বলেছে। এখন এটাকে আমরা আবার ট্রায়াঙ্গুলেট কীভাবে করেছি, আমরা এরপরে যেটা করেছি, শিশুদের সাথে আমরা যে তথ্যগুলো পেলাম সেটা আমরা সাংবাদিকদের সাথে কথা বলেছি, আমরা পুলিশের সাথে কথা বলেছি, আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, আমরা যারা সাইকোলজিস্ট রয়েছেন বা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং যে এনজিওরা এই সময় সার্ভিস দিয়েছিল, সবসময় তারা সার্ভিস দিয়ে থাকেন মাঠ পর্যায়ে, কিন্তু জুলাই আগস্টের সময় তারা যারা সার্ভিস দিয়েছিলেন এই শিশুদেরকে, তাদের সাথেও কথা বলেছি। অর্থাৎ গবেষণায় আমরা বলি যে রোবাস্ট বা ভ্যালিড ডেটা পাওয়ার ক্ষেত্রে যে কোনো একটির চাইতে একের অধিক মেথোডোলজি ফলো করা উচিত। সুতরাং আমরা আমাদের শিশুদের থেকে প্রাপ্ত তথ্য এইভাবে আমরা চেষ্টা করেছি ভ্যালিডেট করার, যাতে করে কোনো গ্যাপ না থাকে। কিন্তু তারপরেও বলছি, যেহেতু এটা লার্জ স্কেল স্যাম্পল সাইজ সার্ভে না, সুতরাং পার্সেন্টেজ হিসেবে বলার ক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন যে 70 জনের মধ্যে পেয়ে আপনি কি করে একটা কনক্লুশনে আসছেন যে এই শিশুটা আহত হয়েছে। আমরা বলবো যে শিশুরা আহত হয়েছে, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো কারণ নাই, কারণ আমরা সেটা শুধুমাত্র আমাদের গবেষণায় না, আমরা এটা জাতীয় পর্যায়ে বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে ইউএনের রিপোর্ট থেকে শুরু করে এই সবগুলো জায়গাতেই পেয়েছি। সুতরাং রাজনৈতিক সংঘর্ষের শিকার যে শিশুরা হন, এটা অবাস্তব বা পরাবাস্তব বিষয় না, এটা একেবারেই বাস্তব বিষয়। সো আমরা যদি একটু ফাইন্ডিংসগুলো শর্টলি দেখি, যেহেতু অনেকগুলো স্লাইড এবং অনেকগুলো ফাইন্ডিংস রয়েছে, কিছু কিছু জায়গায় আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, যাতে করে আমার কথাটা খুব বেশি একেবারে মোনোটোনাস না হয়ে যায় আপনাদের কাছে। যেরকম আমরা প্রথম দিকে চিন্তা করছিলাম যে প্রি মুভমেন্ট সিচুয়েশন, আমরা যে 70 জন শিশুর সাথে কথা বলছি, কেস স্টাডি করলাম, তাদের ক্ষেত্রে আর কি তারা এই অ্যাওয়ারনেস সম্পর্কে, অর্থাৎ জুলাইয়ের যখন এই আন্দোলনটা শুরু হয়, সেই আন্দোলন শুরুর সময়ের দিকে তাদের কি বলা হয় যে ধারণাটা কী ছিল, তার আন্দোলন সম্পর্কে তারা কি স্বেচ্ছায় জয়েন করলেন কিনা। এই স্ক্রিনটা ওপেন করতে হবে একটু, এটা হয় না, দ্যাটস আনফর্চুনেট, কিন্তু ওখান থেকে তো দেখা যায় না আর কি, ইটস টু ফার।
ওকে, লেট মি ট্রাই। সো এখানে যেটা আমরা দেখছিলাম যে আমাদের একটা বড় অংশের যেটা হয় সেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই যে এই শিশুদের যেই জ্ঞানের অবস্থা বা যে ধারণা, সেই জায়গাটাতে আমরা মনে করতে পারি না যে তারা সকলেই এই আন্দোলন সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখবে। এবং এই প্রশ্নটা করার আমাদের মূল কারণ ছিল এই জায়গাটা বোঝার চেষ্টা করা সত্যিকার অর্থে কতজন কনসিয়াসলি আসলে আন্দোলনে অংশগ্রহণ করছে, নাকি এটা এই আবহতে থাকার কারণে বা ওই রাস্তায় থাকার কারণে এবং তার চারপাশে যেহেতু একটা সংঘর্ষময় অবস্থার উৎপত্তি হয়েছে, সেই জায়গাটাতে মানে সে এক ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেশারের শিকার হচ্ছে কিনা। কারণ আমরা যখন দেখছিলাম যে সারা পৃথিবীতেই শিশুদের আন্দোলনে অবস্থান বা অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা বড় বিতর্ক হচ্ছে গিয়ে যে এখানে একটা ফোর্স কাজ করে, তাকে একটা মানে জোর করে একটা সংঘর্ষের মধ্যে ঠেলে দেওয়া হয়। এবং অনেক সময় আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো শিশুদেরকে এক ধরনের ঢাল হিসেবে ব্যবহার করে। সুতরাং এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল যে বোঝার চেষ্টা করা। যেরকম আমরা অনেকগুলো তথ্য পেলাম এবং যে কারণে পার্সেন্টেজের চাই থেকেও আমাদের তথ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল। যেরকম অনেকে বলছে যে না, মানে একটা গুরুত্বপূর্ণ অংশের আসলে কোনো ধারণাই ছিল না, তারা মনে করেছে যে না ঠিক আছে আন্দোলন হচ্ছে, একটু দেখি। এবং এটাই বেশি হয় যে আমরা রাস্তায় দেখতে যাই অনেক সময় যেখানে কি হচ্ছে সেই জায়গাটা। কিন্তু অনেকে চিন্তা করেছে যে এঙ্গেজমেন্টটা, তাদের যে অংশগ্রহণটা, সেই অংশগ্রহণটা কিছুটা তারা মনে করেছে যে না, তারা বুঝতে পেরেছে এখানে যে আন্দোলনটা হচ্ছে সেটা তৎকালীন সরকারের বিরুদ্ধে এবং এমন একটা কিছু বিষয় নিয়ে সেখানে তারা অংশগ্রহণ করতে পারে। যেমন আমাদের একজন শিশু বলেছিল যে যখন সে দেখেছে যে কি বলা হয় যে যখন ওই মুগ্ধর কাহিনী সে শুনেছে বা এরকম দু একটা কাহিনী যখন সে শুনেছে, যেটা তার মধ্যে একটা বড় ধরনের অভিজ্ঞতা বা এক ধরনের অভিজ্ঞতা বলা যায় না, মানে একটা বড় ধরনের আলোড়ন তৈরি করেছিল এবং তাকেও মনে হয়েছে যে রাস্তায় তারও অংশগ্রহণ করা প্রয়োজন এবং সরকার যা করছে বা পুলিশ যা করছে এটা খুবই অন্যায়, এর বিরুদ্ধে তার প্রতিবাদ করা প্রয়োজন। সুতরাং কনসিয়াসনেসটা কখন তৈরি হয় শিশুর মধ্যে রাস্তায়, যে হয়তো বা পড়াশোনা সম্পর্কে তার কোনো ধারণা নাই, কিন্তু এই জায়গাটায় আমরা দেখি যে এক ধরনের ইন্টারেস্টিং কনসিয়াসনেস তার মধ্যে তৈরি হয়েছে। বড় অংশের শিশুই কিন্তু বলার চেষ্টা করেছে হচ্ছে যে না, সে জানতো যে এই আন্দোলনটা কী হচ্ছে এবং সে অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও মানে তার সেলফ কনসিয়াসনেস, মানে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যেই সেভাবে সিদ্ধান্ত নেয়, শিশুর ক্ষেত্রে এটা সাধারণত খুবই ভিন্ন। আমরা এখানেও দেখলাম যে একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, যে 70 জনের সাথে আমরা ইনডেপথ কেস স্টাডি করেছি। তারা র্যালিতে অংশগ্রহণ করেছে, তারা প্রোটেস্টের মধ্যে খুব অ্যাক্টিভলি সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। এর মধ্যে খুবই কম অংশ ছিল যে যারা আসলে অংশগ্রহণ করেনি, দূরের থেকে দেখেছে। তা আমাদের যে 70 জন কেস স্টাডি ছিল, এর একটা বড় অংশ ছিল যারা খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এই আন্দোলনের মধ্যে। আই স্টেড অ্যাওয়ে, একজন যে বলছে যে কেন সে আসলে দূরে ছিল, দূরের থেকে দেখার চেষ্টা করেছে, এবং একজন নারী শিশু, আমরা বলছি যে আই ওয়াজ অ্যাফ্রেড অফ গেটিং হার্ট। সো উই আন্ডারস্ট্যান্ড যে অনেকের মধ্যে এই জায়গাটা হয়তো বা ছিল। জাস্ট একটা ম্যাথোডোলজিক্যাল জায়গা, আমরা এখানে শিশুদেরকে যাদের সাথে কথা বলেছি তাদের পরিপূর্ণ কনসেন্ট নিয়ে এবং ছবি তোলা হচ্ছে তারা যে গবেষণায় রেসপন্ডেন্ট হিসেবে কাজ করছে, এই জায়গাটা আমরা এনশিওর করেছি। পরবর্তীতে মেথোডোলজি নিয়ে আরও কারো আপনাদের প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেটা উত্তর দিতে পারবো। আমরা একটু জিজ্ঞেস করেছিলাম যে কেন, মোটিভেশনটা কী ছিল, যে তারা কেন মনে করেছে যে তারা আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। যে শিশুরা বললেন যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি, তো একটা বড় জায়গা ছিল হচ্ছে গিয়ে যে তাদের যে বন্ধুরা ছিল, তাদের যারা ভাই বন্ধু বা লোকালি যারা বড় ভাই হিসেবে থাকে, তারা তাদেরকে উদ্বুদ্ধ করেছে। অনেকে বলেছে যে মিছিলে গেলে কিছুটা খাবারের সহায়তা পাওয়া যায় বা টাকা পয়সা পাওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এবং অনেকে দু একজন খুবই অল্প সংখ্যক হলেও তারা বলার চেষ্টা করেছে তার নিজের মনে হয়েছে যে এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। এটা একটা পার্টিকুলার কারণে হচ্ছে, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে হচ্ছে। পুলিশের সাথে এই জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা যারা এইখানে বিভিন্ন শিশু সংগঠনের সাথে জড়িত আছে, আমরা জানি যে এই সম্পর্কটা এতটা বেশি দ্বান্দ্বিক, তার কারণটা হচ্ছে যে থাকা খাওয়া নিয়মিত সময়ের যে তার বাস্তবতা, এই বাস্তবতায় পুলিশের সাথে তার ইন্টারাকশন কখনোই খুব একটা সুখকর হয় না সব সময়। এবং সেই অভিজ্ঞতাটাও কিন্তু এই জায়গায় কাজ করে, নট নেসেসারিলি যে শুধুমাত্র জুলাই আগস্টের সময় পুলিশের সাথে তার সম্পর্ক, বিষয়টা আসলে তা না। সো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমরা দেখছি যে অনেকে বলেছে যে না ঠিক আছে, ওই কমিউনিটি, তার যে পিয়ার ওই এলাকার যারা রয়েছে তারা বলেছে যে না ঠিক আছে আসেন। সো একটা এক্সপেকটেশন আশেপাশের বন্ধুবান্ধব থেকেও শুরু হয়েছে যে না ঠিক আছে আমিও যাচ্ছি, তুইও চল, এরকম একটা বিষয় অনেক সময় কাজ করেছে আর কি। একই সাথে যারা অংশগ্রহণ করেনি তাদের মধ্যে ভায়োলেন্সের যে মানে সংঘর্ষের যে ভয়, সেটা একটা বড় কারণ ছিল যে কেন তারা অংশগ্রহণ করতে চায়নি। বা মা বারবার বলেছে যে যাওয়ার দরকার নাই বাবা, তাহলে এরকম
এরকম একটা জায়গা ছিল, কিন্তু এই সংখ্যাটা আমরা খুবই কম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু যারা রাস্তায় অবস্থান করছে এই শিশুগুলো অত্যন্ত কি বলা হয় যে তাদের পরিবার বা এই ধরনের অ্যাডভাইস পাওয়ার অপশন তাদের কাছে খুব একটা থাকে না, বা সেই সময় সংগঠনগুলো রাস্তায় খুব একটা যে কাজ করতে পারছিল যারা নিয়মিত কাজ করেন সেটাও বলা যাবে না, যেহেতু জাতীয় রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সুতরাং এই অ্যাডভাইসটাও তাদের কাছে খুবই কম ছিল যে গেলে সমস্যাটা কি হতে পারে এই জায়গাগুলোতে। সো আমরা কিছুটা যেরকম দেখছিলাম যে মাই এল্ডার ব্রাদার্স এনকারেজ মি টু জয়েন, মানে কেউ হয়তো বা বড়ো ভাই বলছে, মানে এই এল্ডার ব্রাদার মানে যে আপন ভাই, বিষয়টা এরকম না এলাকার বা ওই স্থানের। সো যারা 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 অংশগ্রহণ করেছে বা ভায়োলেন্স যারা উইটনেস করেছে তাদের পার্সেন্টেজটা বা তাদের অবস্থানটা কীরকম, যেমন সবচেয়ে বড় সংখ্যায় প্রায় ক্লোজ টু 50%, আমরা যদিও বারবার বলছি যে পার্সেন্টেজটা গুরুত্বপূর্ণ না, আমরা বারবার দেখছি যে কী তথ্যগুলো আমরা পেলাম, যে একটা বড় অংশ তারা কিন্তু সরাসরিভাবে প্রত্যক্ষ করেছে এই গান ফায়ার। সুতরাং আমরা এটাকে খুব ন্যাচারাল মনে করি এখন ঢাকায় যারা বসবাস করি, বা একটা আন্দোলন যখন হয়, কিন্তু আপনি যে কোনো আন্তর্জাতিকভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবেন তখন দেখবেন যে একটা শিশু যখন এরকম ধরনের একটা ভায়োলেন্স প্রত্যক্ষ করে, খুব স্বাভাবিকভাবে এটা একটা চিন্তার বিষয়, কারণ এটা তার মানসিক প্রেক্ষাপটে এবং বিশেষ করে মানসিক প্রেক্ষাপটে এটা একটা লম্বা সময় ধরে থেকে যায়। সুতরাং আমাদের একটা বড় সংখ্যক শিশুরা বলেছে যে তারা গান ফায়ার, এক্সপ্লোশন, মারামারি এবং এই ইনজিওর্ড হওয়া বা মারা যাওয়া এই জিনিসটা সরাসরি তারা প্রত্যক্ষ করেছে এই সময়গুলোতে। এছাড়াও তারা নিজেরাও ডিরেক্টলি অংশগ্রহণ করেছে। তারা অনেকেই ফিজিক্যাল ইনজুরির শিকার, বিশেষ করে বুলেট উন্ড বা পুলিশের যে বাড়ি, লাঠির বাড়ি, এই জায়গাগুলো তারা রয়েছে। এই ধরনের সিরিয়াস বা সেমি সিরিয়াস ইনজুরিগুলো তারা কিন্তু দেখার চেষ্টা করেছে। সো এই একজন শিশু বলছিল যে আমার এক বন্ধুকে আমি আহত হতে দেখলাম পুলিশের মারের কারণে, এবং আমিও সেই সময় একটি ঢিল তুলে নিয়ে ছুঁড়ে মারলাম। সো এই রিয়াকশনটা খুবই কমন একটা বিষয় রাস্তায়, এবং আমাদের কাছে অনেকটাই সহ্যনীয় একটা বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারি যে বিষয়টা আসলে, আমি যদি দেশীয় আইন বা আন্তর্জাতিক শিশু অধিকার আইন এই জায়গাগুলো থেকে দেখার চেষ্টা করি, অত্যন্ত গ্রস ভায়োলেশন অফ অল কাইন্ডস অফ হিউম্যান রাইটস। মুভমেন্টের সময়টা নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন ছিল, যেরকম ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ জায়গাটা নিয়ে আমরা কিভাবে দেখার চেষ্টা করেছি, যে গানশট বা বুলেট উন্ডস, লাইভ রাউন্ডস অফ বুলেট, যেটা আমরা একটু আগেও বলছিলাম, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে তারা প্রত্যক্ষভাবে এটা দেখার চেষ্টা, তারা এটা উপলব্ধি করেছে। এবং অনেকেই, যেরকম আমরা খুব সহজ ভাষায় বলার চেষ্টা করছিলাম যে এটা তোমার কি এখনও মনে পড়ে কিনা, আর কি, যেটা আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম যে তার মধ্যে এই জিনিসটার দীর্ঘসূত্রিতা বা ট্রমার জায়গাটা আসলে কেমন করে রয়েছে। সো সেটা সকলেই মোটামুটি বলছিলেন যে ওই সময়টায় আন্দোলনে অংশগ্রহণ করা তো নিঃসন্দেহে একটা রেগুলার রুটিনে পরিবর্তিত, মানে তাদের একটা রুটিনে মানে এটা চলে এসেছিল বিষয়টা, কিন্তু তার এখনও একটা প্রভাব তাদের মধ্যে রয়েছে আফটার 9 months অর সো, যেখানে তারা বলার চেষ্টা করছে যে ইমোশনাল ইম্প্যাক্টটা তাদের মধ্যে অনেক বেশি। এবং অনেকে আমরা পরবর্তীতে দেখব যে ঘুমের ক্ষেত্রে তাদের বড় একটা বিষয়, এখনও তারা বলছে যে এখনও ঘুমালে এই প্রচণ্ড পরিমাণে গুলির শব্দ বা বোমের শব্দ, এই জিনিসগুলো তারা এখনও উপলব্ধি করেন। এবং ওই সময়টায় তাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল, যে যেমন আমরা জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে যখন অংশগ্রহণ করছো এরপরে তোমাদের কী ধরনের অবস্থা হতো, তো একটা বড় বিষয় হচ্ছে যে প্রচণ্ড শব্দের কারণে কানে ঝিঝি লেগে থাকা একটা কমন ফেনোমেনন ছিল। তারপরে অনেকেই বলতো যে জ্বর একটা কমন বিষয় ছিল ওই সময়টাতে, যেহেতু একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন সেই সময়টা তাদের মধ্যে চলছে, ফিজিক্যাল স্ট্রেস এবং খাবার দাবারের কোনো ঠিক না থাকা রাস্তায় ওই সময়টাতে, যেটা হয়তোবা কিছুটা নিয়মিত ঘটনা, কিন্তু যেহেতু আমরা একটা মানে শান্ত সিচুয়েশনের পরিবর্তে যেরকম এরকম একটি রাজনৈতিকভাবে বিক্ষিপ্ত সিচুয়েশনের কথা চিন্তা করি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি যে এই পুরো সময়টা আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদের খাবার দাবারের যে অপ্রতুলতা, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ বাস্তবতায় পরিণত হয়েছিল। সো ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তাদের কি ছিল, যে মানে সকলেই বলার চেষ্টা করেছে যে প্রচণ্ড পরিমাণে দুঃখ, কারণ সত্যিকার অর্থে আমরা খুব কঠিন ভাষায় জিজ্ঞেস করলে তো উত্তর পাওয়া সম্ভব না, কারণ আমাদের রেসপন্ডেন্টরা রাস্তায় অবস্থিত যারা শিশুরা রয়েছেন তারা, কিন্তু আমরা খুব যখন সহজ ভাষায় জিজ্ঞেস করি যে এখনও কি এই বিষয়গুলো মনে পড়ে কিনা, মনে পড়লে কী ধরনের প্রভাব দেখা যায়, কী ধরনের ভয় বা প্যানিক এখনও ট্রিগার করে কিনা একটা বড় শব্দ শুনলে পরে, তো এই ধরনের উপস্থিতি যেগুলো আমরা সাধারণত আমাদের সাথে আমাদের যারা সাইকোলজিস্ট বন্ধুরা রয়েছেন তাদের মাধ্যমেই এই
প্রশ্নগুলো তৈরি করা, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় তারা শিশুরা বলার চেষ্টা করেছে তাদের তাদের ওপিনিয়নের মধ্যে যে তারা এখনও প্রচণ্ড পরিমাণে একটা ভয় সেখানে তাদের কাজ করে। এবং আরেকটা ভয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে পুলিশের ভয়, যেটা একদম পেরেনিয়াল ক্রাইসিসের মতো একটা জায়গা হয়ে যায় আর কি। সো এইটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এক ধরনের শক ট্রমা যেটা অবস্থান করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কারফিউ চলছিল তখন তাদের জীবন কি করে মানে সেটার দ্বারা প্রভাবিত হয়। সো প্রথমটা তো ছিল অবশ্যই তাদের খাদ্য, তারা যেখানে তাদের থাকে সেই জায়গা থেকে পুলিশ বারবার সরিয়ে দিচ্ছে, যেরকম কারণ বাজারের ঘটনাটা প্রথম আলো এবং পরবর্তীতে আইন ও সালিশ কেন্দ্র তারাও এটা হাইলাইট করেছে। কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন এই ধরনের আন্দোলন হয় ঢাকার এই মূল জায়গাগুলোতে যেখানে শিশুরা থাকে, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে, তারা যখন তাদের ওই জায়গা থেকে বাস্তুচ্যুত হয় সেটা অনেকটা মানে আন্ডার প্রিভিলেজদের উপরে আপনি আরও বড় ধরনের একটা ক্রাইসিস তৈরি করলেন। তারা যে জায়গাটায় থাকতো সেই থাকার জায়গাটাও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, নিরাপত্তার কথা বলে বা রাজনৈতিক সহিংসতা বন্ধ করার কথা বলে। এটা তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য লজিস্টিক্যাল যে সাপ্লাইগুলো নিয়মিত থাকে সেই জায়গাটা থেকে তাকে বঞ্চিত করে। অর্থাৎ একটা শিশু রাস্তায় থাকছে, সেখানেও সে নিজের মতো করে তৈরি যে অবস্থা বা যে ইকোসিস্টেমটা তৈরি করেছে, এই সংঘর্ষ বা এই পুরো সময়টার মধ্যে তার এই পুরো ইকোসিস্টেমটা রাস্তায় নিজের মতো করে তৈরি হওয়া এক ধরনের রেজিলিয়েন্সের যে অবস্থা সেটাও পুরোপুরি মাত্রায় ভেঙে যায়। এরপরে আমরা দেখছি যে তাদের ফ্যামিলি এবং পার্টিসিপেন্টস অন্যান্য যারা রয়েছেন আর কি, তাদের সাথে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। হয়তোবা মা এক জায়গায় রয়েছে, গুলিস্তানে রয়েছে, ছেলে কারণ বাজারে এসে আটকা পড়েছে, কারফিউ শুরু হয়ে গেছে, এখন যাওয়ার কোনো উপায় নাই আর কি, বা হয়তোবা গুলিস্তানে চলে এসছে। এরকম প্রচুর কেস স্টাডি পাওয়া গেছে যে এই সময়টার কারণে ঢাকা শহরের মধ্যেও কিন্তু পরিবার থেকে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়, যেটা তার জীবনের অনেক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল এই সময়টাতে, বা হয়তোবা অনেক ক্ষেত্রে পুলিশে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা জানি না। অনেক সময় মানে আমরা দেখি যে নর্মাল পরিবারের ক্ষেত্রে, খুব সাধারণ ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসগুলো যখন হয় বা পুলিশ যখন অ্যাপ্রিহেন্ড করে তখন অনেকক্ষণ পর্যন্ত সেই তথ্যটা জানা যায় না। একজন রাস্তার শিশু যার অভিভাবক নেই, যার আসলে বা তিনি যদি কোনো এনজিওর সহায়তার মধ্যেও থাকেন, হয়তোবা এই সময়গুলোতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে কেউই কাজ করতে পারছিল না ঠিক মতো। সুতরাং আসলে শিশুটা কোথায় আছে এই বিষয় সম্পর্কে কিন্তু জানার খুব একটা সম্ভাবনা সেই জায়গাটায় তৈরি হয়নি। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে সাপোর্ট সিস্টেম কে দিয়েছিল ওই সময়টাতে। মানে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি যে জুলাই আগস্টের সময় সাপোর্ট সিস্টেম তো এক ধরনের ব্রেক করে ফেলার মতো অবস্থা। জুলাইতে যাও আপনি চিন্তা করেন, অগাস্টে এসে আরও ডিফিকাল্ট একটা সিচুয়েশন, এবং অগাস্টের পরের সিচুয়েশন, যেহেতু আমাদের পোস্ট মুভমেন্ট সিচুয়েশন নিয়েও কিছুটা প্রশ্ন রয়েছে, কিন্তু এই জায়গাটাতে আমরা যখন জিজ্ঞেস করছিলাম যে ওই একইভাবে রাস্তায় অবস্থিত বন্ধুবান্ধবরাই তাদের কিন্তু মূল কি বলা হয় যে সাপোর্ট সিস্টেম ছিল। অর্থাৎ এই সময়ে আমরা একটা আইডিয়া সিচুয়েশন থেকে জিজ্ঞেস করেছি যে সরকার, রাষ্ট্র বা এনজিওগুলো থেকে, একটা হচ্ছে যে এনজিওগুলো কাজ করেছে তারা জুলাই মাস পর্যন্ত ঠিকমতো কাজ করতে পেরেছে, কিন্তু কারফিউর সময় কাজ করা খুবই মুশকিল ছিল। আপনারা সকলে জানেন যে 16 বা 15 তারিখ থেকে কারফিউ শুরু হয় জুলাই মাসের, এটা একটা লম্বা সময় ধরে চলে, মাঝখানে ইন্টারনেট শাটডাউন ছিল। সো কমিউনিকেশনের সিচুয়েশন খুবই বাজে অবস্থায় ছিল। এই পুরো সময়টা কিন্তু এক ধরনের কোনো সাপোর্ট সিস্টেম ছাড়াই কিন্তু এই পুরো যে আমাদের যে কমিউনিটি যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু সেখানে কাজ করার চেষ্টা করেছেন। যে কিছুটা সাপোর্ট সিস্টেম যদি বলা যায় সেটা হচ্ছে যে এই নন গভর্নমেন্টাল সেক্টর থেকে এনজিওরা যতটুকু পারা যায় তারা কিন্তু মাঠ পর্যায়ে দেওয়ার চেষ্টা করেছে, বা যারা আহত হয়েছেন তারা নিকটবর্তী কোনো ফার্মেসি, ছোট ইনজুরির ক্ষেত্রে বা বড় ইনজুরির ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোতে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা এই ধরনের কেস স্টাডিগুলোতে পেয়েছি, যেটা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোও কিন্তু একটা সময়ে কি বলা হয়, যেটা আমরা সকলে জানি, মানে আমরা পত্রিকাতেও দেখেছি যে জুলাই আগস্টের পরে এই অভিযোগটা ছিল যে একটা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোও কিন্তু কিছুটা হেজিটেট করেছিল যে এরা কারা বা আন্দোলনের মধ্য দিয়ে আসছে কিনা। কিন্তু সরকারি হাসপাতাল ছাড়া আসলে এনজিওগুলো বা সরকারি হাসপাতালের কিছুটা সহায়তা ছাড়া আসলে খুব একটা সহায়তা সেই সময়টাতে পাওয়া যায়নি। মুভমেন্ট যখন শেষ হয়ে গেল, অর্থাৎ অগস্টের 5 তারিখের পরের সিচুয়েশন কি, সেই সময় তো আমরা জানি যে একটা কিছুটা টালমাটাল অবস্থা সেই সময় ছিল।
সো ভায়োলেন্সের লাস্টিক ইম্প্যাক্টটা কী ছিল? একটা সময় তো আমরা জানি যে যখন কি বলা হয় যে একটা সরকারবিহীন অবস্থা, তারপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, কিন্তু সত্যিকার অর্থে সিভিয়ার ইনজুরি নিয়ে যারা রাস্তায় অবস্থান করেছে তারা ওই রাস্তার যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের বাইরে, অর্থাৎ এনজিওরা কাজ করা শুরু করলো আরেকটু সিগনিফিকেন্টলি, এনজিওর ভাইয়ারা হয়তো বা হসপিটালে নিয়ে গেছে বা ফার্মেসিতে নিয়ে গেছে, এইরকম সিচুয়েশন ছাড়া সত্যিকার অর্থে এই জনগোষ্ঠী যদি আমরা চিন্তা করি সেটা আসলেই অনেক বেশি অবহেলিত। এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে রাষ্ট্র থেকে এর পরবর্তী সময় তাদেরকে কী ধরনের সহায়তা করা হয়েছে। খুব কাঠামোগতভাবে স্পেসিফিক্যালি এই ধরনের জনগোষ্ঠী নিয়ে যে কোনো প্রোগ্রাম বা কোনো ধরনের কী বলা হয় কার্যক্রম নেওয়া হয়েছিল যে রাস্তায় অবস্থিত শিশুরা তাদের আসলে কী অবস্থা, সেই জায়গাটা কিন্তু আমরা এখানে খুব একটা দেখতে পাইনি। সুতরাং যেই সিচুয়েশনের মধ্যে এই শিশুরা থাকেন বা তাদের পরিবারের যারা রয়েছেন তারা থাকেন, সেই অবস্থার যেহেতু এখানে খুব একটা উন্নতি হয় নাই, আমরা ওই 1.5 মাসের মধ্যে সংগঠিত হয়ে যাওয়া যে ধরনের ট্রমা তাদের মধ্যে রয়েছে সেটা আরও দীর্ঘায়িত হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 9 মাস পরে এসেও যখন একজন শিশু যদি বলে যে এখনও রাতে ঘুমাতে গেলে বা ঘুমের থেকে হঠাৎ করে একটা বড় শব্দ শুনে মনে হয় যে পুলিশ গোলাগুলি করছে কিনা বা কোনো ধরনের আন্দোলনে এটা হচ্ছে কিনা, তার মানে বুঝতে হবে যে এই ট্রমাটা, জুলাই আগস্টে সংঘর্ষে অংশগ্রহণ করার ট্রমাটা তার মধ্যে চিরস্থায়ীভাবে পর্যবসিত হয়েছে। সো সেই জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখার চেষ্টা করেছি। মেন্টাল হেলথ কন্ডিশন আমাদের যেটা বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল বোঝার, কারণ অনেকের ক্ষেত্রে ক্ষতগুলো হয়তো বা এখন শুকিয়ে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে চিকিৎসার অভাবে বা স্বল্প বা সামান্য চিকিৎসার মাধ্যমে। 9 মাসে একটা জিনিস মানে এমনিতে ফেলে রাখলেও মানে কি বলা হয় যে তার খুব একটা হয়তো বা দীর্ঘায়িত হয় না, কিন্তু তার সবচেয়ে বড় জায়গাটা যেটা আমরা আমাদের রেকমেন্ডেশনও বলার চেষ্টা করব যে এই পুরো সময়ের যে মানসিক প্রভাব তাদের উপরে রয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা দেখার চেষ্টা করেছি। এবং এটা শুধুমাত্র জেনারেল অ্যাংজাইটি না বা অবিশ্বাসের জায়গাটা না বা চিন্তার জায়গাটা না বা ঘুম কম হওয়ার জায়গাটা না, প্রচণ্ড পরিমাণে ব্লাডশেড, প্রচণ্ড পরিমাণে মানে মার খাওয়া, প্রচণ্ড পরিমাণে অত্যাচার, বিশেষ করে সেই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মাধ্যমে তাদের ওপরে, এবং ধরে নিয়ে যাওয়া, পুলিশের কাস্টাডিতে থাকা, এই ধরনের অভিজ্ঞতাও যেহেতু রাস্তার মানুষদের অহরহই হয়ে থাকে এবং সেই সময়টায় আরও বেশি হয়েছে, সেই ট্রমাটা এখনও কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় কথা হলেও আমরা দেখছি যে, আমরা বারবার জিজ্ঞেস করছিলাম যে কেউ কি কখনো সরকারের জায়গা থেকে বা অন্য জায়গা থেকে এসে এই বিষয়টা নিয়ে কথা বলেছে যে কি করা যেতে পারে তোমার শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা থেকে, এরকম কোনো রকমের কার্যক্রম আমরা এখনও পর্যন্ত দেখিনি, বিশেষ করে এই ধরনের শিশুদের উপরে আমরা যখন দেখছিলাম। সো এই যে একজন শিশু আমাদের বলছিলেন যে এখনও যখন আমি হেলিকপ্টার দেখি বা হেলিকপ্টারের সাইরেন শুনি তখন আমার বুক ধরফর করে আর কি, এই জিনিসটা সে বলার চেষ্টা করছিল যে মাই চেস্ট লাইক টাইটেন্স অ্যান্ড আই ফিল লাইক আই এম ব্যাক এগেইন টু দ্যাট টাইম। জুলাই আগস্টের সময় আবার ফিরে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। আমরা খুব স্বাভাবিকভাবেই রিলেট করতে পারি সেই সময়ের যে অবস্থা এবং সেই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যবহার। সো আমরা দেখছিলাম যে এই অনগোয়িং স্ট্রেস, তার মধ্যে যে স্ট্রেস সিচুয়েশন, তার মধ্যে ফিয়ার, অ্যাংজাইটি, এই জায়গাগুলো থাকার কারণে খুব ইন্টারেস্টিংলি মানে আমরা যেটা দেখছিলাম যে এক ধরনের হেল্পলেসনেস সিচুয়েশন থাকে। আপনার কাছে মনে হতে পারে যে এই ধরনের যারা শিশুরা রয়েছে তারা তো সবসময় হেল্পলেসনেস একটা সিচুয়েশনের মধ্যে থাকছে, তার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে, রাস্তায় থাকছে, এবং আপনারা হয়তো বা মানে এমনি জাস্ট যদি এই এলাকাগুলো দিয়ে যান, যে এলাকাগুলোর কথা আমরা বলছিলাম, আপনারা দেখবেন যে প্রচণ্ড পরিমাণে সিনথেটিক ড্রাগ বা বিশেষ করে আমরা যেটাকে ড্যান্ডি বলি সেটা ব্যবহারের সংখ্যাও বেড়ে গেছে। তো আমরা এই গবেষণায় কোনো ধরনের কোরিলেট করছি না যেহেতু আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু আমরা দেখছি যে অ্যাংজাইটির পরিমাণ এত বেড়ে গেছে এবং সেখান থেকে কোপিং মেকানিজমের অংশ হিসেবে এই সহজলভ্য ড্রাগটার প্রতিও শিশুদের নির্ভরশীলতা প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে। আমি আবারও বলছি যে প্লিজ কেউ এইভাবে লিখবেন না যে আমরা এই গবেষণায় এটা প্রমাণ করে দিলাম যে জুলাই আগস্টে অংশগ্রহণ করার ফলেই এটা হচ্ছে, এটা না, আমরা সেটা বলছি না। কিন্তু আপনি যদি দেখার চেষ্টা করেন, আপনি যদি উপলব্ধি করার চেষ্টা করেন, এবং যে এনজিওরা আমরা যারা কাজ করছি রাস্তায় তারা আমরা এটা প্রতিনিয়ত দেখছি, এটা একটা গবেষণা হওয়া প্রয়োজন আসলে, যে সত্যিকার অর্থেই 3-4 বছর আগে তো আমরা রাস্তায় এত পরিমাণ শিশুকে ড্যান্ডি ওপেনলি ব্যবহার করতে দেখতাম না, কেন এখন দেখি? তার মানে তার ট্রমাটাকে এমনভাবে বা তার স্ট্রেসের লেভেলটা, তার মানসিক
স্বাস্থ্যের দুরবস্থা এমন জায়গায় পৌঁছেছে এবং সেটা থেকে নেগেটিভ কোপিং মেকানিজমের পার্ট হিসেবে ড্রাগ অ্যাডিকশন একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছে, যেটার প্রতিও আমরা কখনোই আমরা বিগত বছরগুলোতে আমরা যারা কাজ করি রাস্তায় আমরা দেখছি যে খুব একটা যে সরকারের খুব এখানে মাথা ব্যথা রয়েছে সেটা এখনও পরিলক্ষিত হচ্ছে না। সো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। স্লিপ প্যাটার্নসের কথা আমি আগেও বলেছি, আমি আর এই জায়গাটায় খুব একটা দীর্ঘায়িত করব না, কারণ আমরা বারবার বলছিলাম যে আমাদের সাইকোলজিস্টদের কাছ থেকে আমরা বারবার প্রশ্নগুলোকে এভাবে নিয়ে গিয়েছি যাতে খুব সহজ ভাষায় জিজ্ঞেস করা যায় এবং বোঝার চেষ্টা করা যায় যে মেন্টাল ট্রমাগুলো বা যে ফিজিক্যাল ইনজুরির প্রভাবগুলো তাদের এখনও রয়েছে সেটা বোঝার চেষ্টা করা। সো এটা একটা বড় জায়গা ছিল। আরেকটা বড় জায়গা হচ্ছে যে এই আন্দোলন যখন শেষ হয়ে গেল, সরকার গঠিত হলো, দেশ আস্তে আস্তে শান্ত হয়ে আসছে, এরকম একটা জায়গাও আমরা দেখছি যে এই শিশুদের যে বেসিক নিডসগুলো, কারণ কিছু এনজিও রয়েছে যারা বিভিন্ন কারণে তাদের হয়তো বা কিছুটা ফান্ডিং শর্টেজেস রয়েছে, তারা অনেকটা তাদের কার্যক্রম ছোট করে আনতে চেষ্টা করছে, এবং যখন এনজিওর কার্যক্রম ছোট হয়ে আসে তখন শিশুদের অবস্থা আরও বেশি দুর্বিষহ হয়ে যায়, কারণ সরকারের সহায়তার জায়গাটা কিন্তু এখানে এক ধরনের একটা জায়গাতেই স্টেলমেট থাকে। সুতরাং যত বেশি নন স্টেট অ্যাক্টর থেকে তাদেরকে সহায়তা দেওয়া হয়, তাদের বেসিক নিডসের জায়গাটা কিছুটা সেখানে নিশ্চিত হয়। আমরা দেখলাম যে বিভিন্ন কারণে আমরা দেখছিলাম যে এই রিসোর্সেসগুলোর এক ধরনের স্কারসিটি এখানে তৈরি হচ্ছে, যার ফলে শিশুরা বারবার বলছে যে এখনও ঠিকমতো খাওয়া পায় না বা কাজ পায় না, কারণ অনেকেই এই আন্দোলনের পরে রাস্তাতেও তারা যে কাজ করতেন সেই কাজ করছে না, যেখানে হয়তো কিছুটা শিশুরা এমপ্লয়েড থাকতো, বা যে এনজিওগুলোর কথা বলছিলাম যারা ফান্ডিং শর্টেজেসের কারণে আর কার্যক্রম এগিয়ে নিতে পারেনি। সুতরাং এটা একটা বড় বিষয় ছিল যে বেশ প্রলম্বিত সময় ধরে আমরা দেখেছি যে এই শিশুদের যে বেসিক নিডসের চাহিদা সেটা আসলে অনেকখানি প্রভাবিত হয়েছে ঋণাত্মকভাবে এবং তারা এটা সাফার করেছে। সো আই কুড নট ফাইন্ড এনি ফুড ফর 3 days, একজন শিশু বলছিল আমাদের ইন্টারভিউতে, এবং খাবার পানীয় ঠিকমতো ছিল না। সো আমাদের বেঁচে থাকতেও অনেকটা কষ্ট হয়েছে, যেটা আন্দোলনের পরবর্তী অবস্থা হিসেবে আমরা এখানে দেখার চেষ্টা করেছিলাম। এই আন্দোলনের পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের চাকরি না থাকা, কাজ না থাকা, কাজের সন্ধান না থাকা, যেটা আমরা একটু আগে বলছিলাম যে শিশুরা র্যাক পিকিংয়ের সাথে জড়িত, জিনিস কুড়ানোর সাথে জড়িত, রাস্তায় একটা বড় অংশের শিশু এই কাজ করে থাকে। যেহেতু আন্দোলনের পরে একটা বড় সময় এই ধরনের কার্যক্রম করার মতো অবস্থা তখনও তৈরি হয় নাই, সুতরাং যে 20-30 টাকা বা 50 টাকা তার আয় হতো সেই আয়টাও কিন্তু বন্ধ হয়ে গেছিল। তো এমত অবস্থায় আসলে কারা তাকে এই সহায়তাটা করবে? সো একটা বড় সমস্যা ছিল হচ্ছে যে ফিজিক্যাল মেন্টাল যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম, তাছাড়াও হচ্ছে অর্থনৈতিক সমস্যা একটা বড় ইস্যু হিসেবে এসছে, যেটা আমাদের কেস স্টাডিতে শিশুরা বারবার সেটা বলার চেষ্টা করেছে। আমরা বলছিলাম যে আসলে আন্দোলনের পরে পরবর্তী সময়গুলোতে কাদের কাছ থেকে সবচেয়ে বেশি সহায়তা পাওয়া গেছে, শিশুরা সবসময় বলেছে যে এনজিওর ভাইয়ারা আপারা এসে আমাদেরকে সহায়তা করেছে। খুব একটা আমরা এরকম শুনতে পাইনি যে মানে সরকার, রাষ্ট্র বা এই জায়গাগুলো থেকে এসছে। আমরা জানি যে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস কাজ করে, তাদের একটা বড় অংশের কাজ হয় হচ্ছে কি তাদেরও শিশু আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই জায়গাগুলোতে তারা সহায়তা করে থাকে। কিন্তু আমরা যেহেতু রাস্তায় অবস্থিত শিশুদেরকে নিয়ে কাজ করেছি, এখানে কিন্তু এনজিওর বাইরে খুব একটা যে কাঠামোগতভাবে বা রাষ্ট্রীয় জায়গা থেকে তারা সহায়তা পেয়েছে সেরকম উদাহরণ আমাদের এই কেস স্টাডিগুলো থেকে কিন্তু আমরা খুব একটা এখানে পাইনি। সো আমরা দেখছিলাম যে তারা বলার চেষ্টা করছিল যে আমরা নিজেরাই নিজেদেরকে সহায়তা করেছি। সো একটা কমিউনিটি ফিলিংস যেটা তৈরি হয় নিজেদের মধ্যে, যে শিশুরা থাকে তাদের বড় ভাই বোন, আপন বোন না হলেও বন্ধু, তাদের মধ্য থেকে নিজেদেরকে সাপোর্ট সিস্টেম তৈরি করা, যে কারণে আমরা সবসময় এই জায়গাটার উপরে গুরুত্ব দিয়ে এসেছি যে কমিউনিটি রেজিলিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। যে সে যদি গুলিস্তানে থাকে বা মিরপুর মাজারে থাকে, তার হয়তো বা কিছুটা খাদ্যের যোগান ওই জায়গা থেকে হয় যদি ওই জায়গার স্থানীয় জনগণ সেই জায়গাটাকে কিছুটা সহায়তা করে। সো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, বোঝার চেষ্টা করা যে কমিউনিটি রেজিলিয়েন্স কী করে তৈরি করা হয়। আমাদের যেহেতু সুযোগের স্বল্পতা রয়েছে, রাষ্ট্রের সম্পদের স্বল্পতা রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে চিন্তা করা। সো আমরা কতগুলো কেস স্টাডি নিয়ে একটু আলোচনা করছিলাম, একটু বোঝার চেষ্টা করছিলাম যে এই শিশুটার বেড়ে ওঠা থেকে শুরু করে সব কিছুর মধ্যে এই যে 1.5 মাসের আন্দোলনটা তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট, তার যে মানসিক, শারীরিক এবং মানসিক বেড়ে ওঠা, সেই জায়গাটায় কী ধরনের প্রভাব ফেলেছে। সো এরকম কিছু স্টোরিও আমরা রিপোর্টে দেওয়ার চেষ্টা করব। সো বর্তমান সময়ে একদম যখন আমরা ইন্টারভিউ করছি, এটা আর কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টার মধ্যে আর কি, যখন আমরা ইন্টারভিউ করছি যখন আমরা দেখার চেষ্টা করি যে এখনও কী করছে আর কি, মানে সিচুয়েশান কি উন্নত হলো তার জন্য। আমরা তো একটা নতুন বাংলাদেশে আছি, অনেকেই আমরা অনেক কী বলা হয় অপটিমিজম নিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ চিন্তা করছি, এবং ভবিষ্যতে আমরা মনে করছি যে এরা যারা আরও বেশি অবহেলিত, আমার এই সমাজের অংশ, আমার পরিবারের অংশ, এদের অবস্থার কি উন্নত হলো? এখনও আমাদের শিশুদের মধ্যে সবচেয়ে বড় অংশটা, আমি এখান থেকে একদম এক্স্যাক্টলি পার্সেন্টেজটা দেখতে পাচ্ছি না, কিন্তু
সবচেয়ে বড় অংশটা হচ্ছে যে এখনও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত, যারা বর্তমান পেশা, এটা কিন্তু জুলাই আগস্টের সময় ওর পেশা না, বর্তমান পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত। টোকাই হিসেবে আমরা জানি স্ক্যাভেঞ্জার হান্ট বলি বা র্যাক পিকিং বলি, এটা আরেকটা তারপরের সবচেয়ে বড় অংশটা, যারা রাস্তার উপরেই থেকে কিছু না কিছু অবস্থা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে, 50 থেকে 100 টাকা 80 টাকা, এই হচ্ছে গিয়ে ডেইলি ইনকাম, এবং এটা তার খরচ করে ফেলা হয়। এটা আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের মাধ্যমেই দেখি যে তারা আসলে কিভাবে তাদের জীবিকার মাধ্যমে তাদের যেই ডেইলি লাইভলিহুড সেটা তারা অ্যারেঞ্জ করার চেষ্টা করেন। সো খুব একটা যে রেগুলার কার্যক্রম রয়েছে নিশ্চিত ধরনের এরকম বিষয়টা কিন্তু তা না। সো এবং স্লিপিং প্যাটার্নস আমরা বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমরা যে 6টা এলাকায় গিয়েছিলাম সেই 6টা এলাকায় আসলে সে রাতে কোথায় ঘুমায়, তার কি অবস্থার পরিবর্তন হলো, এখন কি সে কোনো আরেকটু ভালো জায়গায় যে রাতে থাকতে পারছে। এখনও আমরা দেখছি যে ট্রেন স্টেশন, খোলা রাস্তা, মাজার, শিশু পার্ক, ওভারব্রিজের ওপরে, ওভারব্রিজের নিচে, স্টেডিয়ামে, লেকের পাশে, এই জায়গাগুলোতেই থাকছে। অর্থাৎ এই কারেন্ট সিচুয়েশনটা আপনাদেরকে সবার শেষে বলার কারণটা হচ্ছে যে অবস্থার কি পরিবর্তন হলো আর কি, মানে নাকি অবনতি হলো, এটা আপনারাই জাজ করবেন। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা মনে করছিলাম যে এটা গুরুত্বপূর্ণ। এবং সেফটি এবং সিকিউরিটি নিয়ে যখন আমরা বলার চেষ্টা করছিলাম, সকলেই মোটামুটি বলার চেষ্টা করছিল যে না, তারা নিরাপদ নয়। এখন নিরাপত্তার যে ধারণা তাদের মস্তিষ্কে আছে সেটা তাদের মতো করে, আমরা আর ইনফ্লুয়েন্স করি নাই, কিন্তু বেশিরভাগই যেটা বলার চেষ্টা করছিলেন যে নিরাপত্তার অভাব রয়েছে, এবং অনিরাপত্তার মূল উৎসটা কোথায় এটা জিজ্ঞেস করাতে বেশিরভাগই আমরা এখনও বলছি যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, মানে আমাদের পুলিশের কথা বলছে। এটা নিয়ে আমাদের কাছে আমাদের একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন হচ্ছে এটা নিয়ে কাজ করা প্রয়োজন। আমরা পুলিশ জনগণ সম্পর্কের কথা বলি, কিন্তু পুলিশের সাথে শিশুর বা রাস্তায় অবস্থানকারী এই ব্যক্তিদের সম্পর্কের অবস্থা এতটাই নিচে যে এখনও মনে হয় যে নতুন বাংলাদেশে এসেও মনে হচ্ছে যে তার মূল নিরাপত্তার হুমকি পুলিশ থেকে। এটার কারণ কিন্তু খুবই, মানে এটা কারণ হচ্ছে যে তাকে রাতে ঘুমাতে হয়তো বা এখন আর স্টেশনে দিচ্ছে না, কারণ স্টেশনকে আর একটু নিরাপদ করা হচ্ছে। কীভাবে যে শিশুটা স্টেশনে ঘুমাতো তাকে স্টেশনে না ঘুমাতে দিলে স্টেশন নিরাপদ হয়ে যাচ্ছে। মানে এটা একটা, মানে আপনার কাছে যদি সহ্যনীয় লজিক মনে হয়, আমাদের কাছে মনে হয় যে এটা একটু ডিফিকাল্ট লজিক আর কি। তো এখনও তার কাছে তাহলে সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি তাহলে পুলিশ থেকে আসছে। তো এটা তো নিশ্চয়ই একটু আমার মনে হয় যে দেখা প্রয়োজন, যে তাহলে ও কোথায় যে ঘুমাবে বা ওর খাবারের জায়গাটা কী করে হবে, বা ও কি আসলেই সবসময় কি অনিরাপদজনক কাজ করছে। মানে এই মেন্টালিটি যদি আমাদের মধ্যেও থাকে ব্যক্তি পর্যায়ে, যে ও তো খারাপ হয়ে গেছে বা ও তো একটা কি বলা হয় যে ইললিগাল কাজ করছে, তাহলে তো মুশকিল, তাকে তো আমরা ভালো পথে কখনো ফিরিয়ে আনতে পারবো না। তো এইটাও আমাদের দেখার বিষয় ছিল যে আসলে সেফটি এবং সিকিউরিটির জায়গাটা নিয়ে তার ধারণাটা কি, যে শিশুদের সাথে আমরা কথা বলছিলাম। সো ফিজিক্যাল ওয়েলবিংয়ের কথা বলছিলাম, অনেকেই বলেছে যে না আমরা ভালো আছি, এটা একটা খুব ভালো দিক, খুব পজিটিভলি বলে সবাই। মানে যদি ধরেন যে খালি গায়ে আছে, বুঝতেই পারছি ওই অবস্থা থাকলে আপনি জীবনেও বলতেন না যে আমি ভালো আছি। এই শিশুটা বলবে যে ভালো আছি, কারণ ওর মধ্যে একটা রেজিলিয়েন্স তৈরি হয়, বহু বছর ধরে কাজ ওইখানে থাকতে থাকতে ওর একটা কমিউনিটি তৈরি হয়, ওর একটা কী বলা হয় নিজের মতো করে জীবন তৈরি হয়। ওকে বাসা বাড়িতে এনে চুল আছড়াই দিয়ে গোসল করলে 2 দিন পরে নাও থাকতে পারে, থাকে না। আমাদের এনজিওগুলো শেল্টার হোমের অভিজ্ঞতা যে এত ভালো পরিবেশে সেও থাকে না, কারণ ওর একটা ইকোসিস্টেম রেজিলিয়েন্স তৈরি হয়। ও মনে করে আমি একটা স্বাধীন জায়গায় আছি, তাই ভালো বলে। কিন্তু আসলে কি ভালো আছে কিনা সেটা ডেফিনেটলি গবেষকরা বা যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন এই পর্যায়ে তারা বলার চেষ্টা করবেন। প্রচুর ফিভার, কফ, ব্যাক পেইন, স্কিন ইনফেকশনস, এবং এটা আমার মনে আছে যে যখন আপনারা প্রথম লিডো একমাত্র এবং আরও সকলে মিলে করেছিলেন, ওখানে কিছু শিশু এসেছিল। এটা তো একেবারে অগাস্টের পরে, তখন যে পরিমাণ স্কারগুলা, অর্থাৎ জুলাই আগস্টে ঘটে যাওয়া যেই আঘাতের চিহ্ন তাদের মধ্যে ছিল, ওই একই শিশু না, কিন্তু অনেকের মধ্যে সেই আঘাতের চিহ্ন কিন্তু রয়েছে এখনও আর কি। এটা থেকে আপনি কি কনক্লুশন আসতে পারেন যে তাহলে তার চিকিৎসা নিঃসন্দেহে ভালো মতন হয় নাই। মেন্টাল ট্রমার জায়গাটা তো আমরা আলোচনা করছিলামই কিছু একটা জায়গায়। সো এই বিষয়গুলো এখানটাতে রয়েছে। সো আমরা প্রায় শেষের দিকে, এখন আমরা জাস্ট একটু রেকমেন্ডেশনগুলোতে চলে যাব আর কি। সাপোর্টের জায়গাটাতে তারা অনেক কিছু এক্সপেক্ট করে সত্যিকার অর্থে, এবং দে আর ভেরি স্মার্ট ইন ওয়ান সেন্স, কারণ রাস্তায় থাকে, প্রচুর বাস্তবতা দেখে, তারা মনে করে যে না ঠিক আছে, মানে একটা সরকার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তাদের একটা ধারণা রয়েছে, এবং তারা মনে করে যে তাদেরও অধিকার রয়েছে যে তারা সহায়তা পাওয়ার যোগ্য, কিন্তু সহায়তা তারা পায় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই পারসেপশন গ্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করে যে তাকে আসলে সহায়তা করবে তার পাশের ভাইটা, তার বড় ভাইটা, বা তার সাথে যে এনজিওতে যে ভাইয়া এবং আপু আসে তারাই তাকে সহায়তা করবে, কিন্তু রাষ্ট্র তাকে সহায়তা করবে না। সো এইটাও আমাদের একটা গুরু দায়িত্ব হচ্ছে যে এই ধারণাটা চেঞ্জ করা প্রয়োজন, বা কীভাবে করতে পারি আমরা জানি না, কারণ বিশাল একটা বড় কর্মযজ্ঞের মতো অবস্থা। সো এটাও আমরা দেখছিলাম যে সেখানে পাওয়া যায় কিনা। ফাইনালি আমি আর জাস্ট 1 মিনিট সময় নিব। আমাদের
শিশুদের কাছেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে কী হলে ভালো হতো আর কি, মানে কী চাইতা, মানে তোমাদের জুলাই আগস্টের পরে তোমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরে কি করা উচিত বলে মনে হয় তোমাদের। তার সাথে আমরা যেহেতু কিছু বিশেষজ্ঞের সাথে ইন্টারভিউ করেছিলাম যারা বিভিন্ন সেক্টরে রয়েছে, কাজ করেন এদেরকে নিয়ে, তাদের সাথে, সুতরাং সেগুলো মিলিয়ে আমরা বেশ কিছু রেকমেন্ডেশনের কথা চিন্তা করেছিলাম। এর একটা বড় বিষয় হচ্ছে যে প্রথম দিকে সকলে সাধারণত সরকারের জন্য অনেক কিছু রাখে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু আমরা এনজিও সেক্টরে মানুষ, শিশুদেরকে নিয়ে কাজ করছি, সো এনজিও রেকমেন্ডেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্যিকার অর্থে এই ধরনের শিশুদের এনজিওদের উপরে এক্সপেকটেশনটা হচ্ছে গিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ। সো আমি একবারে রিড আউট করছি না, কিন্তু মোটা দাগে বলতে গেলে একটা আমাদের যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমাদের যে এনজিওর কর্মীরা, আমাদের সহকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করেন এই শিশুদেরকে নিয়ে, তাদের নিঃসন্দেহে আরও কি বলা হয় যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত, বা তাদের নিজেদেরও কিছু ক্যাপাসিটির বিষয় রয়েছে। অনেক সময় এরকম হয়, বিশেষ করে আমরা কিছুদিন আগে মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি যে আমরা প্রচুর মেন্টাল হেলথের কথা বলি, কিন্তু আমাদের এই সহকর্মীদের যারা মাঠ পর্যায়ে শিশুদের সাথে সরাসরি কাজ করছেন, তাদের কিন্তু এই বিষয়ে একেবারে মিনিমাম যে জ্ঞানটুকু থাকা দরকার সেটা নাই। সো এই জায়গাগুলো আমাদের কীভাবে আরও ইমপ্রুভ করা যেতে পারে সেটা আমাদের দেখা প্রয়োজন। একই সাথে আমরা এটাও দেখছিলাম যে মানে পুলিশের সাথে, যদি আমরা গভর্নমেন্টের অংশ মনে করি, যেহেতু পুলিশদের সাথেও করণীয় একটা বিষয় রয়েছে, এবং সরকারি হাসপাতালগুলোর সাথে এক ধরনের ট্রাইপাট্রিয়েট একটা ধরনের ফ্রেমওয়ার্কে কাজ করা উচিত। অর্থাৎ এই ত্রিপক্ষীয় যে অংশটা রয়েছে, অর্থাৎ এনজিও, সরকার বা পার্টিকুলারলি পুলিশ এবং হাসপাতাল, কারণ যখনই কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো একটা রাস্তায় অবস্থানকারী শিশুরা খুব সহসাই এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, সুতরাং কত দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে সেটা এনজিওর ভলান্টিয়ার করুক বা পুলিশ করুক যিনি রাস্তায় আছেন, তাকে সেই স্বাস্থ্য সহায়তা দেওয়া যেতে পারে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমাদের মনে হয়েছে এখানটাতে। এরপরে আমরা চিন্তা করছিলাম যে সাইকোলজি একটা বড় বিষয় ছিল, এবং এটা আমরা সবসময় মনে করি যে যারা সাইকোলজিস্ট রয়েছেন তাদের আরও গুরুত্বের সাথে এখানে অংশগ্রহণ করা উচিত, এবং আমরা জানি যে তাদের সংখ্যায় কম, এবং তারা যে সেক্টরগুলো নিয়ে কাজ করেন সেখানে এই অবহেলিত শিশুদেরকে নিয়ে কাজ করার জায়গাটার বা এই অভিজ্ঞতাটা মানে বা সুযোগটা কম তৈরি হয়, কিন্তু এই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। তার সাথে আমরা এনজিওরা আমাদের যে স্বল্প রিসোর্সেস রয়েছে তার সাথে আমরা কাজ করতে সক্ষম, এবং আমরা মনে করি যে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস হতে পারে বা সরকারের অন্য সংস্থাগুলো হতে পারে, তার মাধ্যমে সাইকোলজিস্টদেরকে নিয়ে এবং একই সাথে যারা ফিজিশিয়ানস রয়েছে অর্থাৎ ডক্টরস রয়েছে তাদেরকে এই জায়গাগুলোতে আরও সিগনিফিকেন্টলি কাজ করা প্রয়োজন বলে মনে হয়েছে। আমরা শেষ করব হচ্ছে যে গভর্নমেন্ট অফিসিয়ালস, বা আমরা যদি বলি যে নট অনলি গভর্নমেন্ট অফিসিয়ালস, মানে এখানে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসেস বলেন বা আমাদের ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স রয়েছে তাদের কথা বলেন, বা ইয়ুথ অ্যাফেয়ার্স রয়েছে, কারণ একটা বড় অংশের শিশু হচ্ছে অ্যাডোলেসেন্ট এখানে, এদের সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বিশেষ করে আমরা কখনো এই গুরুত্বপূর্ণ সংখ্যার যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কিন্তু অবহেলায় ফেলে দিতে পারি না আর কি। সো আমরা বিভিন্ন কতগুলো জায়গা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যেরকম গভর্নমেন্ট শেল্টার হোমগুলোর অবস্থা আমরা সকলে জানি। এরকম একটা রাজনৈতিক বাস্তবতা যখন তৈরি হয়, আমরা জানি যে যখন একটা ক্লাইমেট সিচুয়েশন তৈরি হয় আমরা সাইক্লোন শেল্টার হোমে যাই, আমরা একটা বড় এলাকার মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করি শেল্টার হোমে, তাহলে কেন এই সময়টাই আমরা পারি না? যখন রাস্তায় একটা বড় সংঘর্ষ হয় তখনও কেন রাস্তায় এতগুলো শিশু অবস্থান করতে বাধ্য হয়, এবং তারা একই সাথে এই আন্দোলনেও অংশগ্রহণ করতে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তারা সেখানে যেয়ে থাকে। সুতরাং গভর্নমেন্টকে এই জায়গাটা খুব সিগনিফিকেন্টলি দেখতে হবে যে সত্যিকার অর্থে কি আমরা রাস্তায় শিশুদেরকে রেখে এই অবস্থার উন্নতি করতে পারবো কি না। এটাও আমাদের যারা অনেকেই এক্সপার্ট রয়েছেন তারা বারবার সেটা বলার চেষ্টা করেছেন। আমি যেটা শেষ করব যেটা বলে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা বড় কমিটমেন্টের জায়গা রয়েছে। আমরা এখন প্রচুর সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলোকে, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গোষ্ঠী রয়েছে তাদেরকে একটা কমিটমেন্ট দিতে হবে, যেটা আমরা খুব স্ট্রংলি এখান থেকে প্রমোট করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে শুধু এখন না, আমরা আমাদের স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি যে যারা অবহেলিত শিশু, রাস্তায় অবস্থিত শিশু, তাদেরকে এই রাজনৈতিক যেই কার্যক্রমগুলো সেখানে অংশগ্রহণ করানোর এক ধরনের চেষ্টা করা হয় আর কি। সো এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। একজন শিশু কখনোই তার নিজের ইচ্ছায় রাজনৈতিক সংঘর্ষে জড়িত হবে না, তাই সে কোনো না কোনোভাবে এক ধরনের কিন্তু বল প্রয়োগের শিকার হয়। সো এই সংস্কারের মধ্যে যদি আমরা এই প্রতিজ্ঞাটা না করতে পারি যে আমাদের রাজনৈতিকভাবে কোনো শিশুকে আমরা অংশগ্রহণ করতে বাধ্য করব না, বা রাস্তায় যারা অবহেলিত শিশু রয়েছে তারা যেন এই জায়গাটাতে কখনোই অংশগ্রহণ করতে না
তাদের হয় এই অবস্থা তৈরি করব, এইটাই আমাদের মূল একটা চাহিদা বা একটা সাজেশন থাকবে এখান থেকে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আলোচনায় যাব আর কি। থ্যাংক ইউ।